আজকের টপিক ইপক্সিডেশন অফ অ্যালকিন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট অ্যালকিনে, যেটা আমি মিস করে গিয়েছিলাম তোমাদেরকে অ্যালকিন চ্যাপ্টারে পড়ানোর সময়। আজকে সেটা কমপ্লিট করে দিচ্ছি। তো ইপক্সিডেশন এই কথাটা দিয়ে বুঝতে পারছো যে আমরা একটা ইপক্সাইড বানাবো, অ্যালকিন থেকে ইপক্সাইড বানাবো। তো ইপক্সাইড কি জিনিস সেটা আগে দেখে নেওয়া যাক। ইপক্সাইড হচ্ছে একটা 3 মেম্বার রিং, ঠিক আছে? 3 মেম্বার রিং, যার একদিকে একটা কর্নারে একটা অক্সিজেন থাকবে। এটা হচ্ছে ইপক্সাইড। আর সেটা আমরা কোথা থেকে বানাবো? সেটা আমরা অ্যালকিন থেকে বানাবো। একটা অ্যালকিন থাকবে, সেখান থেকে আমরা এই ইপক্সাইড বানাবো। এটা এই রিয়েকশনটাকে বলা হচ্ছে ইপক্সিডেশন অফ অ্যালকিন। এবারে কথাটা হচ্ছে যে কেন আমরা হঠাৎ করে ইপক্সাইড বানাবো। তার কারণ হচ্ছে এই ইপক্সাইডগুলো খুবই গুরুত্বপূর্ণ কম্পাউন্ড। এগুলো তোমার অনেক সিনথেসিসের সময় ইউটিলাইজ করা হয়। যে সমস্ত বড় বড় মলিকুলগুলো বানানো হয় সেক্ষেত্রে এগুলো সিন্থন হিসেবে কাজ করে। আর অনেক সময় তোমার যেমন ইথিলিন অক্সাইড, এটাই তোমার ফিউমিগেশন হিসেবে ইউজ করে, অথবা অ্যান্টি রিফ্রিজারেন্ট হিসেবে ইউজ করে। মানে কোনো একটা কম্পাউন্ডের সাথে এটা, কোনো একটা সাবস্টেন্সের সাথে এটা অ্যাড করে দিলে ফ্রিজ হয় না খুব সহজে। তাছাড়া এগুলো খুবই রিঅ্যাক্টিভ হয়ে থাকে। কারণ দেখো, এটা 3 মেম্বার রিং, তো এই 3 মেম্বার রিং এর মধ্যে রিং স্ট্রেন অনেক বেশি, তার জন্য এটা খুব রিঅ্যাক্টিভ হয়ে থাকে এবং খুব সহজে অন্যান্য নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতে পারে। এবং সেক্ষেত্রে এটা একটা রিএজেন্ট হিসেবে, ইন্টারমিডিয়েট হিসেবে খুব ভালোভাবে ব্যবহার হয়। ওকে, তো এবারে তাহলে কিভাবে আমরা ইপক্সিডেশন রিঅ্যাকশনটা কিভাবে হয়। এই ধরো একটা অ্যালকিন, রিএজেন্টটা কি সেটা আমি দেখাই। রিএজেন্ট হচ্ছে, এতে একটা পার অ্যাসিড দিতে হবে। পার অ্যাসিড, সেটা কেমন না, আর CO3H, এইটি হচ্ছে পার অ্যাসিড। ঠিক আছে, পার অ্যাসিড দিলে এই ইপক্সিডেশন রিঅ্যাকশনটা হয়ে যাবে। তো এই পার অ্যাসিডগুলো কারা? পার অ্যাসিড কারা হয়? এক্ষেত্রে আমরা পার অ্যাসিড হিসেবে মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড ইউজ করতে পারি। মানে বেনজয়িক অ্যাসিডের পার বেনজয়িক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিড হচ্ছে COOH, এক্ষেত্রে CO3H, 3টে অক্সিজেন, আর মেটাক্লোরো, এটা কি বলা হয়? মেটাক্লোরো পারবেনজয়িক অ্যাসিড। এটার শর্ট ফর্মটা কি? MCPBA, মেটাক্লোরো পারবেনজয়িক অ্যাসিড, MCPBA। ঠিক আছে, আরেকটা খুবই মানে পার অ্যাসিডের কমনলি ইউজড পার অ্যাসিড বলতে পারো, সেটা হচ্ছে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, CF3CO3H। এটা হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড।
ঠিক আছে, তো এই রিয়েজেন্টগুলো ইউজ করা হয় অ্যালকিনকে ইপোক্সাইড করার জন্য। কেমনভাবে হয় ইপোক্সিডেশনটা, কেমনভাবে হয় দেখো। এই যে পার অ্যাসিডগুলো R CO3H, এটা হচ্ছে তোমার এইরকম ভাবে থাকে, মানে কানেক্টিভিটিটা এরকম R CO3H, ঠিক আছে। এবার যখনই একটা অ্যালকিন আসবে এর সাথে রিঅ্যাক্ট করার জন্য, এটা তো হচ্ছে অ্যালকিন, তো এই যে পার অ্যাসিড এটা এর ক্লোজ প্রক্সিমিটিতে আসবে, আমি এরকম করে সাজিয়ে লিখে নিলাম বোঝানোর জন্য। তো এই যে অক্সিজেনটা আছে এইটা টার্মিনাল অক্সিজেন, এটা ইউজ হবে, এই ভেতরের অক্সিজেনটা কিন্তু এতে ট্রান্সফার হবে না, এই অক্সিজেনটা ট্রান্সফার হবে। তো কেমনভাবে হয় দেখো, অ্যালকিন কিন্তু এখানে একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করলো, কারণ অ্যালকিন থেকে ইলেকট্রনটা গেল অক্সিজেনে। এক্ষেত্রে মনে রাখবে অ্যালকিন হচ্ছে একটা নিউক্লিওফাইল। তো এই রিয়াকশনটা করার ফলে যেটা তৈরি হলো, এই যে ইপোক্সাইড প্লাস অ্যাসিড, পার অ্যাসিডটা এখন অ্যাসিডে কনভার্ট হয়ে গেল, কারণ একটা অক্সিজেন তো মুভ করে গেল। এই হচ্ছে তোমার ইপোক্সাইড বেস। তাহলে এক্ষেত্রে কি দেখলে যে অ্যালকিনটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করলো, তার মানে এই অ্যালকিনের নিউক্লিওফিলিসিটি যত বাড়বে এই ইপোক্সিডেশন রিয়াকশনটা তত ভালোভাবে হবে, তত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তাহলে এই অ্যালকিনের নিউক্লিওফিলিসিটি আমরা কিভাবে বাড়াতে পারি দেখো, এই অ্যালকিনের যত সাবস্টিটিউশন বাড়তে থাকবে তত এই নিউক্লিওফিলিসিটি বাড়তে থাকবে। তাহলে এরকমভাবে আমরা একটা স্টেটমেন্ট বলতে পারি যে epoxidation occurs at faster rate when the alkenes are more nucleophilic, that is more substituted. Epoxidation occurs at faster rate when the alkene alkenes are more nucleophilic, that is more substituted. মানে যত বেশি সাবস্টিটিউশন হবে তত বেশি অ্যালকিন নিউক্লিওফিলিক হবে, তত ভালোভাবে এই রিয়াকশনটা তত তাড়াতাড়ি হবে। তাহলে টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিন will react much faster than ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন। তার নিচে হচ্ছে ডাই, তারপরে মনো সাবস্টিটিউটেড অ্যালকিন। তাহলে এইরকম একটা যদি তোমাদের প্রবলেম দেওয়া যায় যে ইপোক্সিডেশন, এক্ষেত্রে দেখো দুটো টাইপের অ্যালকিন আছে, এটা হচ্ছে একটা ডাই সাবস্টিটিউটেড অ্যালকিন, এটা হচ্ছে টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিন। তো এতে যদি MCPBA দেওয়া যায় তাহলে কোন অ্যালকিনটা ইপোক্সিডেশন হবে? এই অ্যালকিনটা, কারণ এটা টেট্রা সাবস্টিটিউটেড। এবারে দেখো নিউক্লিওফিলিসিটিটা আমরা বাড়ালাম সাবস্টিটিউশন বাড়িয়ে অ্যালকিনের। এবারে
যদি রেজোনেন্স মানে কনজুগেশন বাড়িয়ে দেওয়া যায় অ্যালকিনে, তাহলে কিন্তু নিউক্লিওফিলিসিটি খুবই কমে যাবে। নিউক্লিওফিলিসিটি খুব কমলে আর এই রিয়াকশনটা হবে না। তো সিন্স কনজুগেটেড alkenes are resonance stabilized, these do not react, মানে তুমি ইপক্সিডেশনটা করতে পারবে না। কেমন রেজোনেন্স স্টেবিলাইজ? ধরো একটা অ্যালকিন ছিল এটা, সেটাকে তুমি কনজুগেশনে নিয়ে এলে আরেকটা ডাবল বন্ড দিয়ে, তাহলে কি হবে? এরকম করে ওদের রেজোনেন্স থাকে। তো এটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজেশন। তো এই রেজোনেন্স স্টেবিলাইজেশনের জন্য এর নিউক্লিওফিলিসিটিটা ড্রাস্টিক্যালি কমে যায়, এবং সেক্ষেত্রে ইপক্সিডেশন রিয়েকশনে এরা টেক পার্ট করতে পারে না। দেখো এখানে তিনটে টাইপের অ্যালকিন আছে, ঠিক আছে? এই কম্পাউন্ডটায় এই দুটো অ্যালকিন হচ্ছে কনজুগেশনে রয়েছে। তাহলে ইপক্সাইড যখন আমি পার অ্যাসিড দেব MCPBA, তখন এই দুটো অ্যালকিন রিয়াক্ট করবে না, কিন্তু এটা ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন, মোর নিউক্লিওফিলিক, আবার এটা কনজুগেশনে নেই, তাহলে এটা সুন্দরভাবে রিয়াকশন করবে। এবার একটা জিনিস দেখো, এই যে মেটাক্লোরোফারবেনজোইক অ্যাসিড দিয়ে আমরা রিয়াকশনটা করছি, এটা তো একটা লার্জ সাইজের রিয়েজেন্ট, তাই না? তো যখনই লার্জ সাইজের রিয়েজেন্ট আসবে, তখনই এ প্রেফার করবে যে অ্যালকিনের ওই ফেজটা দিয়ে আসতে, যে ফেজটাতে সাবস্টিটিউশন কম রয়েছে, কারণ এ তো নিজেই বড় টাইপের একটা রিয়েজেন্ট, বড় টাইপের একটা অ্যাপ্রোচিং ইলেকট্রোফাইল। তার জন্য এই অ্যালকিনের ওই ফেজটা দিয়ে আসবে যেই ফেজটাতে কম ডিফিকাল্টিস থাকবে, মানে কম সাবস্টিটিউশন থাকবে। Since the approaching electrophile, এখানে অ্যাপ্রোচিং ইলেকট্রোফাইল মানে কাকে বলা হচ্ছে? MCPBA কে বলা হচ্ছে। Since the approaching electrophile is large in size, epoxidation occurs from less hindered side. কেমন হয় সেটা একটা উদাহরণ দেওয়া যাক। ধরো আমাদের কাছে এই টাইপের একটা বাইসাইক্লিক মলিকুল রয়েছে, ঠিক আছে? এটা আপ সাইড, সলিড মানে হচ্ছে আপ সাইড, আর ডটেড মানে হচ্ছে বটম সাইড। তাহলে আপ সাইডে একটা মিথাইল গ্রুপ রয়েছে, আর বটম সাইডে রয়েছে একটা হাইড্রোজেন। এটাতে যদি পার অ্যাসিড দেওয়া যায়, তাহলে এই ডাবল বন্ডটা রিয়েক্ট করবে। এই ডাবল বন্ডটার ওপর থেকে ইপোক্সাইড আসতে গেলে এই মিথাইল গ্রুপের সাথে ধাক্কা হবে, তাই এই ডাবল বন্ডটা নিচ থেকে পারক্সাইডটা আসবে, আর পারক্সাইডটা নিচ থেকে এলে ইপোক্সাইডটা ওই নিচেই হবে। মিথাইল মিথাইল রয়ে গেল, হাইড্রোজেনও রয়ে গেল,
এবার এই ডাবল বন্ডটা ইপক্সাইডে কনভার্ট হবে এবং ইপক্সাইডটা নিচ থেকে হবে। বোঝা গেল? এখানে আরেকটা পয়েন্ট আছে, যদি একটা পোলার গ্রুপ থাকে, এইরকম অ্যালকোহল গ্রুপ হচ্ছে একটা পোলার গ্রুপ, তো কি হয় যখন এই পার অ্যাসিডটা আসে, ঠিক আছে, এই পার অ্যাসিডটা আসার সময় এই হাইড্রোক্সাইডের সাথে একটা ইন্টারাকশন করে স্টেবিলাইজিং ইন্টারাকশন। এই স্টেবিলাইজিং ইন্টারাকশনের জন্য তাহলে রিয়াকশন করার আগে পার অ্যাসিডটা এই কম্পাউন্ডের ওপরের দিকে থাকবে, কারণ ও হাইড্রোক্সাইডের সাথে ইন্টারাকশন করছে পার অ্যাসিডটা। তো যখনই এই হাইড্রোক্সি গ্রুপটা পার অ্যাসিডটাকে ওপর দিকে রাখবে এই কম্পাউন্ডের, তাহলে ইপক্সিডেশনটাও ওই ফেজ থেকেই হবে, তার মানে উপর দিক থেকেই হবে। সলিড লাইন হচ্ছে ওপর বোঝায়, আর ডটেড লাইন হচ্ছে নিচের দিকটা বোঝায়। তাহলে এই ক্ষেত্রে কি বলা হলো যে when there is a polar group, epoxidation occurs from the side where polar group is present. Epoxidation occurs to the face in which the polar group is present. হ্যাঁ, এবারে বলছে দেখো, আমরা একটা জিনিস দেখে এলাম যে ডাবল বন্ডগুলো কনজুগেটেড ডাবল বন্ড, ঠিক আছে, এইরকম টাইপের কনজুগেটেড ডাবল বন্ড হলে সেগুলো রিয়াকশন করে না। আমরা দেখলাম যে কনজুগেটেড ডাবল বন্ডটা রিয়াকশন না করে যেটা নন কনজুগেটেড ডাবল বন্ড সেটা রিয়াকশন করলো, আর এই দুটো রিয়াকশন করলো না। এবারে আমরা কিভাবে ওই ডাবল বন্ডটাকে রিয়াকশন করাতে পারি সেটার একটা রেমেডি আছে আমাদের কাছে। সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড ইন হাইড্রোক্সাইড। ঠিক আছে, একটু ভালো করে বলে দিই যে দেখো এই যে কি বলছে, যখন আমাদের কাছে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড থাকবে এইরকম, তাহলে দেখো এই ডাবল বন্ডটা তো কনজুগেটেড, এই কনজুগেটেড ডাবল বন্ডটাতে যদি হাইড্রোজেন পারক্সাইড দেওয়া যায় আর হাইড্রোক্সাইড মিডিয়ামে, তাহলে এই ইপক্সিডেশনটা হয়। এবারে কেন হয় এই ইপক্সিডেশনটা তোমরা দেখো, এক্ষেত্রে এই যে H2O2 প্লাস HO মাইনাস আছে, এটা রিয়াকশন করে এই নিউক্লিওফাইলটা বানায় প্লাস ওয়াটার। এবারে এই নিউক্লিওফাইলটা ভেরি স্ট্রং নিউক্লিওফাইল, কেন ভেরি স্ট্রং নিউক্লিওফাইল? তার কারণ এই যে অক্সিজেনের উপর লোন পেয়ারগুলো রয়েছে, এটা খুব রিপিল করে,
যখনই এটা রিপিল করবে এই নেগেটিভ চার্জটা তখন আনস্টেবল হয়ে যাবে, মানে ভীষণভাবে রিঅ্যাক্টিভ হয়ে যাবে তখন। তার জন্যই এই কি বলবো, এই নিউক্লিওফাইলটা খুব সহজেই এই আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ডের সাথে রিয়াকশন করতে পারে। এবার মেকানিজমটা কেমন হয় দেখো। দিয়ে হাইড্রোক্সাইড বেরিয়ে যাবে। দিয়ে ইপোক্সাইড তৈরি হয়ে গেল। এক্ষেত্রে আরো একটা রিয়েজেন্ট কম্বিনেশন হয়, মানে লো মলিকুলার ওয়েট epoxides can be made by treatment of halohydrin with alkali. হ্যালোহাইড্রিন কি জিনিস? এই হ্যালোজেন থাকলো, এই হাইড্রোক্সাইড থাকলো, যখন এটাকে অ্যালকালি দিয়ে রিয়াকশন করাবে HO মাইনাস, তখন এই প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট করে নেবে, O মাইনাস হয়ে গেল, দিয়ে একটা ওয়াটার রিলিজ করে গেল। হাইড্রোক্সাইড এই প্রোটনটা নিয়ে ওয়াটার রিলিজ করে দিল। এবারে এই নেগেটিভ চার্জটা খুব সহজে এই ক্লোরাইডটাকে রিলিজ করে দেবে, দিয়ে ইপোক্সাইডটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, আজকের দিনের মতো এই পর্যন্তই থাক। পরের দিন আমরা দেখে নেব এই যে ইপোক্সাইডগুলো বানালাম, এই ইপোক্সাইডগুলোকে কিভাবে হাইড্রোলাইজ করা যায়। মানে পরের দিন আমরা হাইড্রোলিসিস অফ ইপোক্সাইড পড়বো।